পত্রিকার খবরগুলো ঠিক কি আরেকটু বিস্তারিত আলোচনার জন্য যুক্ত করে নিতে চাই ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমানকে। আজিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আপনার সাথে একটু পত্রিকার খবরগুলো আলোচনা করে নিয়ে তারপর আমাদের নির্ধারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। পত্রিকার পাতায় আজকে আমরা দেখছি যে দুটি খবর সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। একটি হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন, আর আরেকটি হচ্ছে যেই প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত। সব পত্রিকাতেই মোটামুটি একই রকম খবর রয়েছে যে কারা প্রশ্ন ফাঁস করতেন, কিভাবে করতেন, কোথায় প্রশ্ন পাওয়া যেত। কিন্তু দুটি বিষয় আমার একটু নজরে এসছে, সেটি আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রথম আলোর যে খবরটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে পিএসসির যে কর্মকর্তা কর্মচারীরা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এটি পিএসসি জানতো। এই যে পিএসসি জানতো বলে তাদের যে প্রতিবেদনটি, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানটি নিজেকে বাঁচাতে আসলে কি ধরনের পদক্ষেপ নিবে? কারণ পিএসসি জানতো মানে হচ্ছে যে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী একেবারে ঊর্ধ্বতন যিনি রয়েছেন চেয়ারম্যান সহ নিশ্চয়ই তিনিও জানতেন। তাহলে কার হাতে এই শাসন ছিল বা এই ব্যবস্থাটি ছিল যেখানে এত দুর্নীতি করা সম্ভব হলো? শুভ সকাল এবং টেলিভিশন অডিয়েন্স সবাইকে শুভ সকাল। আপনি যথার্থই বলেছেন যে এখন পুরো দেশের মাস্ট অফ ইস্যু হচ্ছে আপনার চাকরিতে কোটা সংস্কারের যে আন্দোলন যেটা চলমান রয়েছে, এবং আরেকটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের যে আমরা যে ইনফরমেশন দেখছি, যে তথ্য জানছে, আসলে প্রতিদিনের নতুন নতুন খবর আসছে। আর আপনি যেটা বলছেন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যেটা সরকারি কমিশন, সেটা জানতো। এবং আমরা দেখেছি 2012 সালে কিন্তু একটা মামলাও হয়েছিল, এবং বিভিন্ন পত্রিকা এবং পুলিশের সোর্স সেটাই বলছে বিভিন্ন মামলা হয়েছিল। এবং ওই মামলাতে কিন্তু এখন যে মেইন একিউজড সোপার আমরা পেয়েছি, যে আগের পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী, তখনও কিন্তু সে একিউজ ছিল এবং আরো কয়েকজনের নামও কিন্তু ছিল। তো ওই জিনিসটা আসলে যে প্রশ্নপত্র ফাঁসের ইস্যুটা কিন্তু এক্সপোজড, এবং আপনার এটা মামলায় বিচারাধীন ছিল এবং বিচারের কিন্তু এখনো শেষ হয়নি। আমি দেখেছি বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন সোর্স থেকে যে যারা সাক্ষী ছিলেন, যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যে মামলা হয়েছিল 2012 সালে, সেই মামলার যে সাক্ষীরা ওনারা কিন্তু জাননি বলে নাকি মামলাটি আসলে এগুচ্ছে না। তো মোদ্দা কথা হচ্ছে আসলে এই ইস্যুটা অবশ্যই জানতো এবং জানার প্রেক্ষিতে মামলা হয়েছে। কিন্তু দুঃখের কথা বা যেটা কনসার্ন বাংলাদেশের জন্য, যে দেখেন যে ওভার দ্য ইয়ার্স 2012 থেকে এ পর্যন্ত নোন আপনার যে আমরা জেনেছি বা এই কোশ্চেন ইস্যুটা আপনার ফর্মাল ওয়েতে এক্সপোজড হয়েছে, তাও আপনার আজ থেকে 12 বছর আগে। তো আমরা হয়তো জানি না বা এটা এক্সপোজড হয় না, তার আগেও কিন্তু এটা ঘটে থাকতে পারে বলে অনেকে অভিযোগ করে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই এই বিষয়টিতেই, যে একটি পত্রিকা আমরা দেখলাম এই খবরটি রয়েছে যে যারা এই প্রশ্ন ফাঁসের সাথে, অর্থাৎ যে ছাত্রটি বা যিনি এই মুহূর্তে বিসিএস ক্যাডার হিসেবে চাকরিরত রয়েছেন, তাদের যদি কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় আবেদ আলীর সাথে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটি কিভাবে সম্ভব হবে? আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? সরি, হ্যাঁ, ইন্টারনেট। জি, আমরা দেখেছি যে আপনার যে প্রশ্নপত্র ফাঁসের সাথে যে যারা জড়িত, তাদের যারা সুবিধা প্রাপ্ত হয়েছেন তাদেরও তালিকা হচ্ছে, এরকম একটি খবর আমরা দেখেছি। সেক্ষেত্রে হচ্ছে, কিন্তু এখনো সেভাবে হয়নি আসলে, কিন্তু হওয়া উচিত। কারণ যারা আপনার ইনিশিয়াল স্টেজে আপনার ঘুষ দিয়ে চাকরি নেয়, তারাই আসলে বিভিন্ন স্তরে আনফেয়ার মিনসের ওয়ে খোঁজে, এবং তারা আসলে যে এনি ওয়ে তারা কিন্তু যে কোনো মূল্যে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কিছু করতে পারে। এটা হচ্ছে
আহ, আহ, এটা হচ্ছে মেজর কনসার্ন আসলে ফিউচার। বা আমরা যে দেখেছি 2012 থেকে এ পর্যন্ত যে আপনার যে কোশ্চেন লিক হয়েছে 33rd বিসিএস এক্সাম থেকে, সেখানে কিন্তু অনেকে এই আনফেয়ার অবলম্বন করে আপনার বিভিন্ন ক্যাডার সার্ভিসের জব পেয়েছেন। তারা যে পজিশনে আছেন নিশ্চয়ই তারা হয়তো ফেয়ার ওয়েতে চালাচ্ছে না। সেখানে করাপশনের একটা বিশাল একটা ইস্যু রয়েছে। তো এটা আসলে আমার মনে হয় সরকার এবং যারা কনসার্ন অথরিটিস তাদের সিরিয়াসলি নেওয়া উচিত। এবং আরেকটা কথা হচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা কিন্তু এখনো এই ইস্যুটা কিন্তু নিচ্ছেন না। মানে এই যে প্রশ্নপত্র ফাঁস, এটা কিন্তু তাদের চাকরির জন্য তো তারা আন্দোলন করছেন। যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আসলে আন্দোলনে ওটা আসলে খুব বেশি এফেক্টিভ নাও হতে পারে। আপনার প্রশ্নপত্র ফাঁসের ইয়েটা যদি আরো ছড়িয়ে যায় তাহলে কিন্তু যারা মেধাবী তারা কিন্তু আসলে জব অর্থাৎ না মেধার পাওয়ার জন্য যে মেধার সুযোগের জন্য যে আন্দোলন হচ্ছে সেই জায়গাটি মানে এই আন্দোলনকারীদের হাতে আপনি আসলে আরেকটি ইস্যু দিতে চাচ্ছেন যে অন্তত এই জায়গাটিতে তারা অন্তত কথা বলুক, তাই তো? আসলে এটাও ঠিক, আমার মনে হয় তাদের নেওয়া উচিত। কারণ শুধু কোটা সংস্কার করলেই হবে না। যদি আপনার প্রশ্নপত্র ফাঁস যদি চলমান থাকে এবং এটা যদি আরো নেট যদি আর এক্সপান্ড হয় তাহলে কিন্তু এই কোটা যতই সংস্কার করেন আপনি, আপনার যারা মেধাবী বা আপনি যাদের জন্য কোটা যদি রেখেও থাকেন, ওই কোটায় যারা মেরিট লিস্টে উপরের দিকে থাকবে তারা কিন্তু জব পাবে, এই ধরনের কোনো কনফার্মেশন আপনি পাবেন না। আমরা আমি এও শুনেছি বিভিন্ন সোর্স থেকে যে যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের আপনার জব প্রোভাইডিং বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে এবং তাদের বিভিন্ন আহ, তারা বিভিন্ন বড় বড় বিল্ডিং এ স্পেস ভাড়া করে কিন্তু আপনার কোশ্চেন যে লিক করে তারা আনসার শিটে তারা আপনার স্পেস দেয়। আই মিন যাদের থেকে টাকা নেয় তাদেরকে সেপারেট টাইম দেয়, ওই জায়গা থেকে আনসার শিট ফিল আপ করে দেন তারা আপনার ওই আনসার শিটটা চেঞ্জ করে রিপ্লেস মুখস্থ করে দেয়। করেও দেন, সো এটা সেই তথ্য আমরা জানি। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আজিজুর রহমান। সেটি হচ্ছে প্রায় সবগুলো পত্রিকায় প্রধানমন্ত্রী চীন সফরের খবর রয়েছে এবং চীনা বিনিয়োগের প্রতি প্রধানমন্ত্রী কাল আমরা দেখেছি যে আহ্বান জানিয়েছেন যেন বাংলাদেশের ক্ষেত্র প্রস্তুত রয়েছে বিনিয়োগের জন্য, বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্রে এবং বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই মুহূর্তে যে আহ্বান জানানো হয়েছে সংকট কোথাও কি আছে? কারণ আমরা যদি ইত্তেফাকের দ্বিতীয় খবরটি দেখি সেখানে বলা হচ্ছে যে শিল্প খাতে সংকট গভীর হচ্ছে, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব আর ডলার সংকট উদ্যোক্তাদের খেলাপিতে পরিণত করছে। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এই মুহূর্তে আমাদের দেশের অর্থনীতিতে কতটা শক্তিশালীভাবে আসতে পারে? বিনিয়োগ আসলে বাংলাদেশের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং ইটস ক্রাইং। আপনি দেখবেন আমরা গত কয়েক বছর যাবত কিন্তু ডলার ক্রাইসিসের সব সেক্টর, ইভেন আপনার বিজনেস সেক্টর তো বটে, ইম্পোর্ট এক্সপোর্ট সবগুলো আপনার হ্যাম্পার হচ্ছে। আপনি দেখবেন ইম্পোর্টের রেস্ট্রিকশনের কারণ দিয়েও কিন্তু আপনার রিজার্ভ মেনটেন করা যাচ্ছে না। সো আমাদের যে ঘাটতি এবং তারপর গত কয়েক টার্মে আমরা দেখেছি যে একটা এক্সপোর্ট ফিগার যে মিসম্যাচ, আপনার ইনফ্লেটেড যে এক্সপোর্ট ফিগার দেখানো হয়েছে এতেও কিন্তু আসলে রিয়েল সিনারিটা আসছে না। তো মোদ্দা কথা যেটা হচ্ছে আমাদের রিজার্ভ কিন্তু ক্রাইসিসটা রয়েই গেছে, যে কারণে আমরা দেখেছি আমাদের লোকাল কারেন্সি ডিপ্রিসিয়েশনের ফলেও কিন্তু আমরা ডলার পাচ্ছি না। 100 যেটা 90 অ্যারাউন্ড 85 বা 90 টাকা ছিল কয়েক বছর আগে, সেটা কিন্তু এখন অফিসিয়াল রেটই হচ্ছে 117 টাকা। তারপরে কিন্তু ডলার সংকট রয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট এবং যারা প্রাইভেট সেক্টর সবাই কিন্তু চাচ্ছে যে এখানে ফরেন ইনভেস্টমেন্ট হবে। ফরেন ইনভেস্টমেন্ট হলে ডলার আসবে এবং দেশে ইকোনমিও বাড়বে। আমরা জানি কিন্তু চায়না বাংলাদেশে বেশ কয়েক বছর যাবত অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট করছে। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখবেন, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তারপর বিদ্যুৎ জ্বালানি সব সেক্টরে। তো এই ইনভেস্টমেন্টটা আসলে চায়নার আমরা জানি হিউজ কারেন্সি রয়েছে, হিউজ আপনার ইনভেস্টমেন্ট করার জন্য টাকা রয়েছে এবং তারা বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করেও থাকে। আমরা নাইবারিং কান্ট্রিজে দেখেছি যে চায়নার ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েই যাচ্ছে। আপনি দেখবেন মালদ্বীপসে বলেন, নেপাল বলেন। তো এখানে সেক্ষেত্রে যে তারই ধারাবাহিকতায় আসলে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে
চায়নার যে ইনভেস্টমেন্ট যেটা অলরেডি আসছে সেটা যাতে আরো এক্সপার্টাইট হয়, আরো বিভিন্ন সেক্টর যাতে আপনার গ্রো করে। এবং এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে এআইআইবি নামে একটা যে ইন্টারন্যাশনাল যে ব্যাংক যেটা নতুন করে হচ্ছে আপনার তাদের ওই জায়গায় কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমানোর জন্য একটা আহ্বান জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আসলে যদি চাইনিজ ইনভেস্টমেন্ট আসছে অবশ্যই একটা স্বস্তিদায়ক একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য ইন টার্মস অফ ইনক্রিজিং রিজার্ভস এবং আপনার যে যে আপনার একটা ব্রিদিং স্পেস থাকবে। এখন আপনি আরেকটা ইস্যু বলেছেন যে শিল্প খাতে বা বিজনেস কিন্তু আসলে হ্যাম্পার হচ্ছে ডলার এবং এনার্জি। আমরা জানি যে চায়নার ইনভেস্টমেন্ট এনার্জিতে আছে এবং তারা কিন্তু আরো গ্রোয়িং ইনভেস্টমেন্ট নিয়ে এগুচ্ছে বলে আমরা জানি। এবং এলএনজি যেটা আসলে এক্সপ্যান্ডিং একটা সেক্টর, গভর্নমেন্টও চাচ্ছে যে চায়না এলএনজি তো ইম্পোর্ট করুক, লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা আমাদের গ্যাস ক্রাইসিসের জন্য যেটা আমরা গভর্নমেন্ট এলএনজি ইম্পোর্ট করছে বেশ কয়েক বছর যাবত। তো গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে চায়না এলএনজি খাতে ইম্পোর্ট করবে, ট্রান্সমিশনে ইলেকট্রিসিটি ট্রান্সমিশন যে কারণে আমরা দেখতে পাই লোডশেডিং। তো আসলে চায়নাজ ইনভেস্টমেন্ট যদি হয় আগ্রহী করতে, ইট উইল বি ইউজ রিলিফ ফর দ্য গভর্নমেন্ট এন্ড ইকোনমির জন্য একটা অবশ্যই ভালো দিক হবে। আপনি রয়েছেন আমাদের সাথে, যেহেতু আমরা এই অর্থনীতির বিষয়টিতেই আসলাম, একটু বাজারের খবরও জানতে চাই, কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে চালের বাজারে বড় প্রভাব রয়েছে দামের, কারণ চালের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে বলা হচ্ছে কেজি প্রতি চালের দাম বেড়েছে 6 টাকা পর্যন্ত। আমরা সেই খবরটি জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, আপনিও রয়েছেন আমাদের সাথে। একটু সহকর্মীর কাছ থেকে খবরটা জেনে নিয়ে এসে তারপর আসতে চাই এই আলোচনায়। কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন আলী। শাহিন আলী, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি। শাহিন আলী, হঠাৎ করে আমরা খবর পাচ্ছি যে চালের দাম বাড়ছে, বস্তা প্রতি মানে 50 কেজি যে বস্তাগুলো রয়েছে সেগুলো তো 100 টাকা পর্যন্ত বেড়েছে, অর্থাৎ কেজিতে 2 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে গেল। কারণ কি? শুভ সকাল ফারহান, আপনাকে বলে রাখি কুষ্টিয়া কিন্তু চালের বড় মোকাম, সেখান থেকে কিন্তু আসলে সারা বাংলাদেশের চাল সরবরাহ করা হয়। তো আমরা মিলাদদের সঙ্গে আসলে কথা বলেছি, বর্তমানে কিন্তু আসলে কোনো ধানের মৌসুম নয়। বর্তমানে যে কুষ্টিয়াতে প্রান্তিক চাষিরা যে ধান হাটে বাজারে বিক্রি করে সেরকম কিন্তু বাজারে ধানও নেই। তাই কুষ্টিয়ার মিলাররা কুষ্টিয়া বাদে যে অন্য অন্য জেলা সেগুলো থেকে কিন্তু তাদেরকে ধান আমদানি করে কিন্তু চাল বানাতে হয়। সেক্ষেত্রে তারা বলছে আসলে ধানের দামটা কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু চালের দামটা বৃদ্ধি পেয়েছে। যেমন আপনাকে বলে রাখি, আজকের বাজারে 2 টাকা করে বৃদ্ধি পেয়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 টাকা, কাজললতা বিক্রি হচ্ছে 60 টাকা এবং 28 চালটি বিক্রি হচ্ছে 55 টাকা। আসলে এই কেজি প্রতি যে 2 টাকা বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু আসলে ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু আসলে চালের দামটা বৃদ্ধি পেয়েছে। তবে যারা খুচরা ব্যবসায়ী যারা আছে এবং তারা কিন্তু বলছে আসলে এই সময়টাতে ধানের গ্যাপ থাকে, এই সময়টা যদি দেশের বাইরে থেকে যদি চাল আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু চালের দামটা বৃদ্ধি পায় না, বরং চালের দামটা স্থিতিশীল থাকে। সেরকম একটি প্রক্রিয়া কিন্তু সরকার মহোদয় ছিল না বলে কিন্তু হঠাৎ করে এই ধানের দাম বৃদ্ধি দেখিয়ে কিন্তু চালের দামটা বৃদ্ধি পেয়েছে, এরকম তথ্য আমাদেরকে দিচ্ছেন সর্বময় খুচরা বিক্রেতারা। সেক্ষেত্রে খুচরা পর্যায়ের প্রভাব কতটা পড়বে শাহিন আলী? যেহেতু ফারহান আপনাকে বলে রাখি, যেহেতু মিল গেট থেকে খুচরা ব্যবসায়ীরা চাল বেশি দামে কিনছে, সেহেতু তারা খুচরা বাজারে এসে কিন্তু সেই চালের দামটা বৃদ্ধি পাবে এবং সামনে যে দিনগুলো আছে যদি চাল আমদানি না করা হয় এই চালের দামটা কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে, এরকম একটা আশঙ্কা করছে যারা। কত টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে শাহিন আলী, সেরকম কোনো তথ্য কি পেয়েছেন? মানে খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে বা পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলে যে কত টাকা পর্যন্ত বাড়তে পারে? আসলে পাইকারি যারা আছে তারা কিন্তু মিলগেট থেকে আসলে বিক্রি করে। মিলাররা বলছে আসলে ধানের দাম যদি আরো বেশি হয় তাহলে চালের দাম আরো বেশি পাবে, এরকমের তথ্য আমাদেরকে দিচ্ছে। কেমন যেহেতু তারা মানে এই মুহূর্তে বলতে পারছে না আসলে ধান দামটা আরো কত বৃদ্ধি পাবে এবং চালের দাম। অনেক ধন্যবাদ শাহিন আলী, আপনি রয়েছেন নিশ্চয়ই সংবাদ সংযোগে, এই বিষয়ে আপনার সাথে কথা হবে আমাদের সাথে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব আজিজুর রহমান,
চালের দাম বাড়ার কারণ হিসেবে কারণ আমরা শুনছিলাম আমাদের সহকর্মী শাহিন আলীর কাছ থেকে। এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা বলছি যে এবার ধানের বাম্পার ফলন, কিন্তু তারপরও বলা হচ্ছে ধানের ঘাটতি, তাই দাম বাড়ছে। কোথায় সমন্বয়হীনতা দেখতে পাচ্ছেন, বা আসলেই ঘাটতি কতখানি রয়েছে বাম্পার ফলনের পরও? আসলে যে আপনি বলেছেন সমন্বয়হীনতা, এটা আসলে মেইন ফ্যাক্টর বলে আমার মনে হচ্ছে। কারণ আমরা দেখি ওভার এন্ড এগেইন বছরে বিভিন্ন সময়ে চাল এবং বিভিন্ন নিত্যদ্রব্য দাম কিন্তু বিভিন্ন একটা স্বার্থন্বেষী মহল কারণে হোক বা কারণে বিভিন্ন সময় দাম কিন্তু মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, এবং যেটা সাধারণ জনগণ এবং সব শ্রেণীর জনগণ এবং যারা কনজিউমার তারা বাজে পাবে। এখন যে চালের দামের ইস্যুটা এসেছে, এখানে কিন্তু সবসময় আমরা দেখি ব্লেম গেম কিন্তু রয়েছে। আমরা দেখি মিলাররা বলে যে তারা প্রপার প্রাইসে পাচ্ছে না, তাদের অভিযোগ হচ্ছে এক শ্রেণীর মানুষ, লোকাল হোল্ডার যারা মানে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং লাইসেন্স, যাদের লাইসেন্স নেই আপনার চাল বা ধান কিনে স্টক করার মার্কেটের পরে ছাড়ার জন্য, তারাও কিন্তু কিনছে, তাদের এই ধরনের একটা অভিযোগ পাওয়া যায় প্রায়। আবার কৃষকরা বলেন তারা কিন্তু যখন ধান উৎপাদন করেন তারা বিক্রি করার সময় প্রপার প্রাইস পাচ্ছেন না। আবার রিসেন্টলি আপনার যে ফ্লাড সিলেটে এবং নর্থ অঞ্চলে, এটাকেও অনেকে ইস্যু হিসাবে ধরছে, যেটাই হোক ইস্যু আসলে। কিন্তু আমাদের এখানে আমাদের দেশটা কিন্তু অত বড় না কম্পেয়ার টু আমাদের নাইবারে ইন্ডিয়া বা অন্য দেশ। আমাদের এখানে যে যারা ইম্পোর্টার বলেন বা যারা মিলার, এটা কিন্তু খুব চিহ্নিত একটা মডেল রয়েছে। তো আসলে আমার মনে হয় এই যে চালের যে আপনার রেটের বিভিন্ন সময় করে বেড়ে যাওয়া, তারপরে এটা আসলে আমার মনে হয় অটোমেশনে চলে যাওয়া, অটোমেটেড একটা মেকানিজম বা মনিটরিং করা উচিত। আমরা জানি টিসিবি মনিটর করে, বাট ওই মনিটরিংটা আসলে এফেক্টিভ হচ্ছে না বলে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে আপনার গ্রোয়াররা তারা কিন্তু প্রপারলি বেনিফিটেড হচ্ছে না এই যে হাই ইনফ্লেটেড প্রাইসে, হাই প্রাইস একটা মধ্যস্বত্বভোগী যারা মিলার এবং যারা মিডল ম্যান আছে, তারাই কিন্তু ওভার দ্য ইয়ার্স এই গেইনটা করে যাচ্ছে। তো এখানে আমরা যে দেখছি আরেকটা ইস্যু আমরা দেখি যে আপনার কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু যে প্রজেকশন দেয়, সেটা অনেকে বলেন যে এটা একটা ইনফ্লেটেড একটা প্রজেকশন দেন, যে যেমন এই বছরে ওনারা এক্সপেক্ট করছেন যে 4.10 লক্ষ টনের মতো রাইস প্রোডাকশন হবে। এটা যদি এটাই হয় তাহলে কিন্তু প্রায় 50 লক্ষ টনের একটা আপনার এক্সট্রা থাকে, মজুদ থাকে। তাহলে কিন্তু দাম বাড়ার কথা না, প্রপারলি কিন্তু ধান এবং চালের মজুদ থাকার কথা। কিন্তু অন্যদিকে যে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারা কিন্তু বাংলাদেশ সম্বন্ধে তাদের প্রজেকশন, তারা বলেছেন যে তাদের স্লাইড মার্জিনালি কিন্তু ঘাটতি রয়েছে। ওনারা বলছেন যে 3.60 লক্ষ টনের মতো প্রোডাকশন হবে, যেখানে 3.70 লক্ষ টনের মতো যে আমাদের ডিমান্ড। আসলে এই যে ফিগারে যে একটা মিসম্যাচ, এটা একটা মাঝে মাঝে মার্কেটে একটা প্রপারলি সিগন্যাল দিতে হয়তো মনে ব্যর্থ হচ্ছে, অনেকে অভিযোগ করেন। তো আসলে এই যে সিন্ডিকেটকে মনিটর করা কিন্তু চাইলে, গভর্নমেন্ট চাইলে এটা সহজেই আসলে। এই যে আপনি বলছিলেন যে কিছুটা মিসম্যাচ রয়ে যাচ্ছে তথ্যের মধ্যে এবং সত্যের মধ্যে, সেক্ষেত্রে শুধুমাত্র এটিকেই আসলে কি ইস্যু করছেন, নাকি আরেকটি অভিযোগ তো আমরা শুনি যে যারা আসলে কর্পোরেট ব্যবসায়ীরা রয়েছেন তারা ধান চাল কিনে মজুত করছেন, সেটি আড়তদাররা বলছেন যে নিজেদের গুদামে অল্প অল্প করে মিলাররা তারা মজুদ রাখছেন বলেই আসলে এই মুহূর্তের দামটা বাড়ছে। দুটোই কি একই সাথে সত্যি? সেটাই আমি বলছিলাম যে আপনি যদি অটোমেটেড একটা মনিটরিং ব্যবস্থা যদি আপনি ডেভেলপ করেন, আপনি কিন্তু যারা মিলার বা যারা হোল্ডার, তারা কিন্তু ওই অটোমেটেড মেকানিজমে বা সফটওয়্যারে তারা বাধ্য থাকবে আপনার কতটা তারা হোল্ডিং করছে বা তাদের ওয়ারহাউসের ক্যাপাসিটি কতটুকু। এটা কিন্তু সব কিন্তু এখন নেট বেস, যেহেতু আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, স্মার্ট বাংলাদেশ যাচ্ছে, এইগুলি কিন্তু ইট শুড বি অন দ্য ফিঙ্গার টিপস। আপনার কোন মিলারের সেই উদ্যোগ তো খাদ্য মন্ত্রণালয় কিছুটা নিয়েছে যে এটি আসলে একটি তথ্য ভান্ডার। যদি আমরা এটাই দেখছি তাহলে তো পুরো সিনারিওটা
এক হওয়া উচিত এবং কোথায় কখন কি প্রয়োজন গভর্নমেন্ট ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে, কখন ইম্পোর্ট করতে হবে বা কখন ট্যাক্স কমাতে হবে, কিন্তু সেটা তো আমরা দেখছি না। মার্কেটে তো একটা বাজেভাবে ইম্প্যাক্ট হচ্ছে। আমি আমি যেটা বলছি অর্থাৎ যে আমরা অটোমেশন উদ্যোগ দেখছি কিন্তু পদক্ষেপ দেখছি না, তাই তো? যে চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু দিন শেষে আসলে সেটি মাঠে কার্যকর করা হচ্ছে না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এম আজিজুর রহমান, এবং আপনার চমৎকার আলোচনার জন্য। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে।